বুঝতে পারছো? আচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিটাতে দেখা যায়, আপনি কাজ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন এবং জুম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর জন্য। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে হিসাবের বই সমূহ। এখান থেকে আমরা নগদান বই সম্পর্কে আলোচনা করব। নগদান বই ইংরেজি নাম ক্যাশ বুক। দেখো নগদান বই সম্পর্কে কি বলা আছে, যে হিসাব বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় লেনদেন তারিখ অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে মাস শেষে নগদ ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা হয় তাকে নগদান বই বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বইতে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হবে সেটাই হলো নগদান বই। নগদান বই চার ধরনের হয়। এক ঘোড়া নগদান বই। এক ঘোড়া নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দিকে একটি করে টাকার ঘর থাকে। তারপর সেটা হলো দুই ঘোড়া নগদান বই। এটা ডেবিট দিকে দুইটি টাকার ঘর এবং ক্রেডিট দিকে দুইটি টাকার ঘর থাকে। একটা হলো নগদ আর একটা হলো ব্যাংক। তারপরে সেটা হলো তিন ঘোড়া নগদান বই। তিন ঘোড়া নগদান বইয়ের ডেবিট দিকে তিনটি টাকার কলাম, নগদ, ব্যাংক এবং বাট্টা, এবং ক্রেডিট দিকে অনুরূপ তিনটি টাকার কলাম থাকবে, নগদ, ব্যাংক এবং বাট্টা। তারপর আমরা আসি বহু ঘোড়া নগদান বই। বহু ঘোড়া নগদান বই বা যেটাকে আমরা খুচরা নগদান বই বলি। এখানে তিন ধরনের নগদান বই প্রস্তুত করা হয়: সাধারণ খুচরা নগদান বই, বহু ঘোড়া বা বিশ্লেষণাত্মক, এবং অগ্রদত্ত খুচরা নগদান বই। আর এই নগদান বইয়ের সাথে আমাদের আরেকটা বিষয় জানতে হয়, সেটা হলো নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা। তাহলে দেখো, এখন একটু নগদান বই সম্পর্কে বিস্তারিত বলতে চাই। যে সব লেনদেন দ্বারা নগদ ও ব্যাংক টাকা হ্রাস বৃদ্ধি হয় ওই সমস্ত লেনদেন নগদান বইতে বসবে। অর্থাৎ লেনদেন দ্বারা যদি নগদ এবং ব্যাংক হ্রাস বৃদ্ধি হয় তাহলে ওই লেনদেনটা নগদান বইতে বসবে। লেনদেন দ্বারা যদি নগদ ও ব্যাংক হিসাব প্রভাবিত না হয় তাহলে ওই সমস্ত লেনদেন নগদান বইতে বসবে না। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, এটা যদি আমরা জাবেদা করি তাহলে এখানে কি আছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনের মধ্যে যেহেতু নগদান আছে তাহলে এই লেনদেনটা কিন্তু নগদান বইতে বসবে। অর্থাৎ এই লেনদেন দ্বারা নগদ টাকা প্রভাবিত হয়েছে, তাই এই লেনদেনটি নগদান বইতে বসবে। আবার অন্য একটা উদাহরণ দেওয়া যায়, বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা, এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে একটা হিসাব হলো ক্রয় হিসাব, অন্যটি হলো পাওনাদার হিসাব। এখানে কিন্তু কোনো নগদ বা ব্যাংক নাই। যদি লেনদেন ডেবিট ক্রেডিট করার পর নগদ বা ব্যাংক না থাকে তাহলে ওই সমস্ত লেনদেন নগদান বইতে বসবে না। অর্থাৎ এই লেনদেন দ্বারা নগদ ও ব্যাংক কোনো হিসাব প্রভাবিত হয়নি, তাই এই ধরনের লেনদেন নগদান বইতে বসবে না। আজকে যেটা আমরা আলোচনা করব, এর আগে আমরা গত ক্লাসে তিন ঘোড়া নগদান বই, এক ঘোড়া নগদান বই আমরা আলোচনা করছি। তারপরে দুই ঘোড়া নগদান বই পড়ে, কিন্তু দুই ঘোড়া নগদান বইয়ের আগে আমরা তিন ঘোড়া নগদান বইটা আলোচনা করব। কারণ তিন ঘোড়া নগদান বই করতে পারলে তোমরা দুই ঘোড়াও করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো তিন ঘোড়া নগদান বই সম্পর্কে কি বলছি। তিন ঘোড়া নগদান বই প্রস্তুত করার নিয়মাবলী: 1 তারিখে হাতে নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ ও ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা থাকলে তার ডেবিট দিকে বিবরণের ঘরে ব্যালেন্স বিডি লিখে যথাক্রমে নগদ ও ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে। অর্থাৎ
1 তারিখে যদি হাতে নগদ বা ব্যাংক উদ্ধৃত থাকে, তাহলে এই হাতে নগদ এবং ব্যাংক উদ্ধৃতের টাকাটা আমাদের ডেবিট দিকে বসবে। সেক্ষেত্রে ডেবিট দিকে আমাদের তারিখের ঘরে তারিখ লিখে, এবং যে একটা বিবরণের ঘর থাকবে সেখানে আমরা লিখবো ব্যালেন্স বিডি, এবং নগদের টাকাটা লিখবো নগদের ঘরে, এবং ব্যাংকের টাকাটা লিখবো ব্যাংক জমার টাকাটা লিখবো ব্যাংকের ঘরে। এটা হলো নিয়ম। তারপর আসি, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমা ক্রেডিট থাকে। যদি 1 তারিখে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমা ক্রেডিট থাকে, তা ক্রেডিট দিকে অর্থাৎ ব্যাংক জমার জায়গায় যদি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমা ক্রেডিট থাকে, সেক্ষেত্রে বিবরণের দিকে, মানে এই ব্যাংক জমাতিরিক্তের টাকাটা বিবরণের দিকে ব্যালেন্স বিডি লিখে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে। এখন আমরা আসি নগদান বইয়ের ডেবিট দিয়ে কি বসে। নগদান বইয়ের ডেবিট দিকে বসে যাবতীয় নগদ প্রাপ্তি সমূহ। ঠিক আছে, যাবতীয় কি বসে? নগদ প্রাপ্তি। যেমন বলছি নগদ ও ব্যাংক টাকা। ডেবিট দিকে যাবতীয় প্রাপ্তি ডেবিট দিকে টাকার ঘর লিখতে হবে, অর্থাৎ নগদ টাকা পাওয়া গেলে ডেবিট দিকে নগদ টাকার ঘরে টাকা লিখতে হবে, আর চেক পাওয়া গেলে বা ব্যাংক সম্পদ বৃদ্ধি গেলে ডেবিট দিকের ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি নগদ টাকা পাই, তাহলে সেটা ডেবিট দিকে নগদের ঘরে টাকা লিখতে হবে, আর যদি চেক পাই সেই টাকাটা আমাদের ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হবে। অন্যভাবে বলা যায়, লেনদেন দ্বারা নগদান হিসাব ডেবিট হলে ডেবিট দিকে নগদের ঘরে টাকার পরিমাণ লিখতে হবে, এবং বিবরণের ঘরে তার বিপরীত নাম লিখতে হবে। যেমন এখানে একটা আমরা উদাহরণ দিছি যে নগদ বিক্রয় 30,000 টাকা। এখানে জাবেদা করলে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, তাই ডেবিট দিকে নগদের ঘরে টাকা লিখতে হবে, এবং নগদের বিপরীত হচ্ছে বিক্রয় হিসাব, তাই বিবরণের ঘরে বিক্রয় হিসাব লিখতে হবে। এটা হলো নিয়ম। লেনদেন দ্বারা ব্যাংক হিসাব ডেবিট হলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকার পরিমাণ লিখতে হবে, এবং বিবরণের ঘরে তার নাম, তার বিপরীত নাম লিখতে হবে। যেমন দেনাদারের নিকট হতে চেক পাওয়া গেল 10,000 টাকা। এখানে আমরা যদি জাবেদা করি কি দাঁড়াচ্ছে? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, তাই ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে, এবং ব্যাংকের বিপরীত হচ্ছে দেনাদার হিসাব, তাই বিবরণের ঘরে দেনাদার হিসাব লিখতে হবে। এটা তোমরা মনে রাখবে, পরে যখন আমরা অঙ্ক করব তখন আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো, দেনাদার নিকট টাকা আদায়ের সময় যদি কোনো ছাড় বা বার্তা দেওয়া হয়, উক্ত বার্তাকে প্রদত্ত বার্তা বলা হয়। তা 3 ঘোড়া নগদান বইয়ের ডেবিট দিকে বার্তার ঘরে বসে। যেমন দেনাদারের নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পাওয়া গেল, বার্তার পরিমাণ 500 টাকা। এই বার্তাটা আমাদের, আমরা যেহেতু টাকা পাইছি, টাকা পাইলে আমরা জানি ডেবিট দিকে টাকা বসে, নগদের ঘরে বসবে টাকা, এবং বার্তাটাও ডেবিট দিকে নগদের বার্তার ঘরে বসবে। এখন আসি ক্রেডিট দিক। দেখো, ক্রেডিট দিয়ে কিন্তু যদি যাবতীয় প্রদান, অর্থাৎ নগদ টাকা বা ব্যাংক টাকা, যদি চেকের নগদ টাকা বা যদি চেকের মাধ্যমে টাকা প্রদান করা হয়, সেটা আমাদের ক্রেডিট দিকে বসবে। এবং টাকাটা যদি আমরা নগদে প্রদান করি, তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা লিখবো, এবং টাকাটা যদি আমরা চেকের মাধ্যমে প্রদান করি, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবো। আমি একটা উদাহরণ দিছি। যেমন একটা লেনদেন, দেখো, নগদে পণ্য ক্রয়। এখানে আমরা জাবেদা করলে কি দাঁড়ায়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট, এজন্য ক্রেডিট দিকে টাকা বসবে, আর বিবরণের ঘরে আমাদের লিখতে হবে নগদানের বিপরীত কি? ক্রয় হিসাব, তাই বিবরণের ঘরে আমরা লিখবো ক্রয় হিসাব। আরেকটা লেনদেন দেখো, পাওনাদারকে চেকে পরিশোধ 5,000 টাকা। এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা জাবেদা করি কি দাঁড়াচ্ছে? পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে টাকাটা বসবে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, এবং বিবরণে লিখতে হবে পাওনাদার হিসাব, বিপরীত নামটা। পাওনাদারকে টাকা পরিশোধের সময় যদি কোনো ছাড় বা বার্তা পাওয়া যায়, উক্ত বার্তাকে প্রাপ্ত বার্তা বলে। তার 3 ঘোড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে বার্তার ঘরে বসে। অর্থাৎ আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করবো, সেক্ষেত্রে টাকা যদি নগদে পরিশোধ করি, তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে, আর যদি চেকে পরিশোধ করি, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে। এক্ষেত্রে যদি আমরা কোনো বার্তা পাই, তাহলে ক্রেডিট দিকে প্রাপ্ত বার্তার ঘর থাকবে, সেই টাকা বার্তার টাকাটাও ক্রেডিট দিকে প্রাপ্ত বার্তার ঘরে বসবে। এরপরে কারবারি বার্তা। কারবারি বার্তা নগদান বইতে বসে না, এমনকি কোনো হিসাবের কোনো বইতেই
বসে না। যেমন ক্রয় ও বিক্রয়ের সাথে যে বারটা থাকে তাই কারবারি বারটা। যেমন আমরা বলতে পারি 10% বারটায় পণ্য ক্রয় 10,000 টাকা, 10% বারটায় পণ্য বিক্রয় 30,000 টাকা। এক্ষেত্রে বারটা বাদে বাকি টাকা নগদান বইতে লিখতে হবে। অর্থাৎ আমরা 10% বারটায় পণ্য ক্রয় করছি, তাহলে 10,000 টাকা 10% হলো 1,000 টাকা, তাহলে বারটা বাদ দিয়ে এখানে থাকবে 9,000 টাকা। এই 9,000 টাকা আমাদের নগদান বইতে লিখতে হবে। অনুরূপভাবে বিক্রয়ের ক্ষেত্রেও আমাদের বারটা বাদ দিয়ে টাকাটা নগদান বইতে লিখতে হবে। এক্ষেত্রে বারটার পরিমাণ কিন্তু নগদান বইতে লেখা যাবে না। কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা, অর্থাৎ যেসব লেনদেন একই সাথে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবে প্রভাবিত হয় ওই সমস্ত লেনদেনকে কন্ট্রা এন্ট্রি বলে, যেগুলা নগদান বই 2 ঘোড়া এবং 3 ঘোড়ার ক্ষেত্রে উভয় দিকে বসবে। আমি কি বলছি দেখো, যেসব লেনদেন একই সাথে নগদ ও ব্যাংক হিসাব দ্বারা প্রভাবিত হয় সেসব লেনদেনের টাকা 2 ঘোড়া ও 3 ঘোড়া বইয়ে নগদান বইয়ের ক্ষেত্রে উভয় দিকে টাকা বসবে। যেমন ব্যাংকে জমাদান 4,000 টাকা, এখানে জাবেদা করলে কি দাঁড়ায়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে ডেবিট দিকে ব্যাংকের ঘরে নগদ হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে, আবার ক্রেডিট দিকে বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখে নগদের ঘরে টাকার পরিমাণ লিখতে হবে। উভয় দিকে খতিয়ান পৃষ্ঠার ঘরে ক লিখতে হবে। ঠিক আছে, এভাবে আমাদের কন্ট্রা এন্ট্রি লিপিবদ্ধ করতে হবে। এখন আমরা চলো একটা উদ্দীপকের সাহায্যে আমরা নগদান 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করবো। এই যে তোমাদের সামনে আমি একটা উদ্দীপক তুলে ধরছি, এখানে কয়েকটি লেনদেন আছে। তাহলে এই 3 ঘোড়া নগদান বই করার জন্য প্রথমে উপরে আগে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, জনাব, এটা হবে জনাব হাসানের 3 ঘোড়া নগদান বই। ছকটা হবে, ডেবিট দিকে হবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নম্বর, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রদত্ত বার্তা। ক্রেডিট দিকে অনুরূপ তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নম্বর, নগদ টাকা, তারপরটা হলো ব্যাংক টাকা, প্রাপ্ত বার্তা। এই হলো আমাদের ঘর বা ছক। এখন আমরা দেখো আমরা 1 তারিখের লেনদেনটা কি আছে, জনাব জানুয়ারি 1 হাতে নগদ 50,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 35,000 টাকা। আমি প্রথমে বলছিলাম যে 1 তারিখে যদি হাতে নগদ বা ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে এই টাকাটা আমাদের ডেবিট দিকে লিখতে হবে। এক্ষেত্রে আমরা ডেবিট দিকে 1 তারিখ দিব। এই যে দেখো ডেবিট দিকে 2016 সাল লিখছি, জানুয়ারি 1 তারিখের টাকাটা লেখার জন্য আমাদের বিবরণের ঘরে লিখতে হবে ব্যালেন্স বিডি। এই যে আমি ব্যালেন্স বিডি লিখছি। এবং নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, সেটা 1 তারিখে নগদের ঘরে আমরা 50,000 টাকা লিখবো। এবং ব্যাংক উদ্বৃত্ত 1 তারিখে দেওয়া আছে 35,000 টাকা, সেই টাকাটা ব্যাংকের ঘরে আমরা 35,000 টাকা লিখবো। ঠিক আছে, এরপর দেখো 2 তারিখ কি আছে, পণ্য বিক্রয় 30,000 টাকা। এটা যদি আমরা জাবেদা করি, পণ্য বিক্রয় করলে জাবেদা করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের খেয়াল রাখতে হবে নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে টাকা বসবে, আর নগদান যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে টাকা বসবে। তাহলে নগদান যেহেতু ডেবিট, এই জন্য ডেবিট দিকে টাকা বসবে। তাহলে আমরা ডেবিট দিকে এই যে জানুয়ারি 2 তারিখ লিখলাম তারিখের পরে, আর নগদান ডেবিট, তার বিপরীত হলো বিক্রয় হিসাব, এই জন্য বিবরণে আমরা লিখবো বিক্রয় হিসাব। আর নগদান যেহেতু ডেবিট, এই জন্য ডেবিট দিকে দেখো আমরা নগদের করে 30,000 টাকা লিখছি। ঠিক আছে, এরপর লেনদেন নগদে পণ্য ক্রয়, এটা জাবেদা 5 তারিখ। জাবেদা যদি করি নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে নগদের করে টাকা লিখবো, আর বিবরণ লিখবো ক্রয় হিসাব। এই জানুয়ারি 5 বিবরণে আমি ক্রয় হিসাব লিখছি, আর নগদান ক্রেডিট, এই জন্য ক্রেডিট দিকে নগদের করে আমরা 20,000 টাকা লিখছি 5 তারিখের লেনদেন। ঠিক আছে, তারপরে আমরা আসি 7 তারিখ। এটা জাবেদার লেনদেনটা আছে বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা। এই বাকিতে পণ্য বিক্রয় 15,000 টাকা। এটা যদি জাবেদা করি তাহলে জাবেদাটা আছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা হলো দেনাদার হিসাব, অন্যটি হলো বিক্রয় হিসাব। এই লেনদেনে কোনো নগদান বা ব্যাংক যেহেতু নাই, তাহলে এই 7 তারিখের লেনদেনটা আমাদের নগদান বইতে বসবে না। একবারে আসে 8 তারিখ। দেনাদারের নিকট হতে 10,000 টাকা চেক পাওয়া গেল। তাহলে যেহেতু চেক পাওয়া গেল, আমরা জানি চেক পাওয়া গেলে ব্যাংক ডেবিট হয়, তাহলে এই লেনদেনটা জাবেদা হবে ব্যাংক ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট, এজন্য ডেবিট দিকে আমাদের ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে, আর দেনাদার ক্রেডিট, তাহলে বিবরণের ঘরে আমরা দেনাদার
লিখবো। দেখো 8 তারিখ জানুয়ারি 8, যেহেতু দেনাদার আমরা ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, তাহলে ডেবিট দিকে আমাদের এই যে ব্যাংকের ঘর আছে, ব্যাংকের ঘরে 8,000 টাকা লিখছি। আর দেনাদার যেহেতু ক্রেডিট, তার মানে ব্যাংকের উল্টা আছে দেনাদার, এই জন্য আমরা দেনাদার নামটা এখানে লিখবো। ঠিক আছে। এরপরে পাওনাদারকে চেকে পরিশোধ, আমরা চেকে পরিশোধ করছি, তাহলে এখানে যাবে হবে পাওনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু ব্যাংক ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে আমাদের টাকা লিখতে হবে, আর বিবরণে লিখতে হবে ব্যাংকের উল্টা নামটা। এখানে সবসময় নগদ এবং ব্যাংকের বিপরীতে যেটা থাকে সেই নামটা আমাদের বিবরণের ঘরে লিখতে হয়। তাহলে আমরা 9 তারিখ বিবরণের ঘরে পাওনাদার লিখবো, আর ব্যাংকের ঘরে 5,000 টাকা লিখবো। এরপরে আসো 10 তারিখ 6,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে জনাব আরাফার নিকট 6,300 টাকার চেক প্রাপ্তি। এখানে চেক পাইছে এই জন্য ব্যাংক ডেবিট, আর ক্রেডিট হবে হলো আরাফাত। তাহলে 10 তারিখে আমরা ডেবিট দিকে, যেহেতু ব্যাংক ডেবিট, ডেবিট দিকে টাকা বসবে, এই জন্য আমরা ডেবিট দিকে তারিখ লিখছি জানুয়ারি 10। আর এখানে যেহেতু ক্রেডিটে আছে দেনাদার, এই জন্য নাম লিখবো দেনাদার। আর চেক পাইছি যেহেতু ব্যাংক ডেবিট 6,300 টাকা, এই জন্য ব্যাংকের ঘরে আমরা লিখবো 6,300 টাকা। আর এখানে বলছে যে 6,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,300 টাকা চেক প্রাপ্তি। তাহলে আমরা যেহেতু পূর্ণ নিষ্পত্তি মানে আর দাবি করতে পারবো না, তাহলে এখানে 200 টাকা বাট্টা দিছি, 200 টাকা আমাদের বাট্টার করে লিখতে হবে। এরপরে আছে রাজীবের নিকট হতে 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান 2,000 টাকা। নগদ প্রদান করলে নগদান ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্রয় হিসাব লিখে নগদের ঘরে, যেহেতু নগদ প্রদান, তাহলে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, এজন্য ক্রেডিট দিকে ক্রয় হিসাব লিখে নগদের ঘরে আমরা 2,000 টাকা লিখলাম। এরপর 16 তারিখ পাওনাদারকে পরিশোধ 9,000 টাকা এবং বাট্টা প্রাপ্তি 1,000 টাকা। পরিশোধ করলে পাওনাদার, এখানে পাওনাদার ডেবিট আর নগদান যেহেতু ক্রেডিট, ক্রেডিট দিকে টাকা বসবে। এই যে 16 তারিখ পাওনাদার লিখছি, নগদান ক্রেডিট 9,000 টাকা, তো নগদের ঘরে আমরা 9,000 টাকা লিখছি। আর এখানে বাট্টা পাইছি 1,000 টাকা, সে বাট্টার ঘরে 1,000 টাকা লিখছি। 18 তারিখ 10% বাট্টায় পণ্য বিক্রয় 20,000 টাকা, এটা যাবে তার নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। এই যে তাহলে যেহেতু নগদান ডেবিট, ডেবিট দিকে 18 তারিখ লিখছি, বিক্রয় যেহেতু ক্রেডিট, এই জন্য এখানে বিক্রয় নামটা লিখতে হবে। আর এখানে টাকা হলো 20,000 টাকা 10%, 2,000 টাকা, তাহলে 20 থেকে 2,000 বাদ দিলে থাকে 18,000 টাকা, সেই 18,000 টাকা আমরা এখানে লিখবো। আর এই বাট্টার টাকাটা কিন্তু লেখা যাবে না। ব্যাংক হতে উত্তোলন, যাবে তা হলো নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে এটা যেহেতু একই সাথে নগদান আছে এবং ব্যাংক আছে, এটা কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে এখানে দেখো নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, নামগুলা কিন্তু উল্টা করে লিখতে হয়। তাহলে 20 তারিখ এখানে নগদান যেহেতু ডেবিট, নগদান কোথাও আমরা ক্রেডিট দিকে লিখবো, যে এখানে নগদান লিখছি। আর নগদান লিখে টাকা বসাইতে হবে আমাদের ব্যাংকের ঘরে, ঠিক আছে, যা লিখবো তার উল্টা করে টাকা বসাবো। আর এখানে ব্যাংক যেহেতু ক্রেডিট, ব্যাংক কোথাও ডেবিট দিকে লিখছি, এই যে ডেবিট দিকে লিখছি, আর টাকা বসাইতে হবে নগদের ঘরে। অনুরূপভাবে ব্যাংকে জমাদান, এটাও কন্ট্রা এন্ট্রি হবে, এটা যাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক ডেবিট, তাহলে ব্যাংক কোথাও আমরা ক্রেডিট দিকে লিখবো, আর টাকা বসাবো হলো নগদের ঘরে, যে 4,000 টাকা। ঠিক তার বিপরীত নগদান যেহেতু ক্রেডিট, নগদান কোথাও আমরা ডেবিট দিকে লিখছি, এই যে দেখো, আর টাকা বসাইতে হবে নগদানের অপোজিট ব্যাংকের ঘরে। এভাবে কন্ট্রা এন্ট্রি লিপিবদ্ধ করতে হয়। এরপরে আসে রতনের নিকট প্রাপ্তি 4,000 টাকা। আমরা বলছি সকল প্রকার প্রাপ্তি ডেবিট দিকে বসে, কার কাছ থেকে পাইছি? রতনের কাছ থেকে। তাহলে এখানে আমরা লিখবো রতন, টাকাটা যেহেতু নগদের পাইছি, তাহলে এই জন্য 3,000 টাকা আমরা নগদের ঘরে লিখবো। এরপরে আসি আমরা 30 তারিখ বেতন নগদে প্রদান 10,000 টাকা এবং চেকে বাড়ি ভাড়া প্রদান 15,000 টাকা। আমরা জানি সকল প্রকার প্রদান ক্রেডিট দিকে বসে, তাহলে আমরা ক্রেডিট দিকে তারিখ লিখলাম 30 তারিখ। কি প্রদান করছি? বেতন, এই জন্য এখানে আমরা লিখবো বেতন। নগদে প্রদান করছি, এই জন্য নগদের ঘরে লিখবো 10,000 টাকা। তারপর কি প্রদান করছি? বাড়ি ভাড়া, এই জন্য বিবরণে লিখছি আমরা বাড়ি ভাড়া। সেটা প্রদান করছি কিসের মাধ্যমে? চেকে, এই জন্য সেটা আমরা লিখবো ব্যাংকের ঘরে। এভাবে লেনদেনগুলো যখন আমাদের পোস্টিং দেওয়া শেষ, তখন আমাদের ব্যালেন্স সিডি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা নগদের টাকাটা আগে যোগ করব। নগদে এই যে সম্পূর্ণ এটা ডেবিট দিকটা যদি যোগ করি, যোগ করে হবে আমাদের 1,10,000 টাকা, সরি 1,11,000 টাকা। নগদের সবসময় ডেবিট দিকে বড় হবে, এই 1,11,000 টাকা আমরা এখানেও লিখলাম, এই দিক এখানে যোগফল হিসাবে লিখলাম। এই 1,11,000 টাকা আমরা ক্রেডিট দিকেও নগদের ঘরে যোগফল হিসাবে লিখবো। এখন এই 1,11,000 থেকে এই পাশে যতগুলো আইটেম আছে ক্রেডিট দিকে,
সবগুলা যোগ করে আমরা 1,11,000 থেকে বাদ দিয়ে আমরা পার্থক্য পাবো 66,000 টাকা। এই 66,000 টাকা হলো ব্যালেন্স সিডি, এটা আমরা এখানে লিখছি। এর সামনে দেখো ব্যালেন্স সিডি লিখছি, এটা তারিখ হবে ওই মাসের শেষ তারিখ অর্থাৎ জানুয়ারি 31। এরপর ব্যাংকের ক্ষেত্রে এটা আমরা ডেবিট এবং ক্রেডিট দিক যোগ করে দেখব, যেটা বড় টাকা সেটা উভয় দিকে যোগফল হিসাবে লিখতে হবে। তাহলে আমরা এই দিকটা যোগ করে হলো 53,300, এটাই যোগফল বড়, তাহলে এখানে 53,300 লিখলাম এই যে। আবার এই 53,300 টাকা আমরা এখানেও লিখছি। এই 53,300 থেকে আমরা এই পাশে যে আইটেমগুলো আছে এই যে 5,000, 10,000, 15,000 এই তিনটা যোগ করে আমরা 53,300 থেকে বাদ দিলাম, বাদ দিয়ে পাবো 23,300 টাকা। এটাই হলো পার্থক্য অর্থাৎ ব্যালেন্স শিট, এটা এখানে লিখলাম। তাই আমরা জানি ব্যালেন্স শিট যেদিকে হয় তার বিপরীত দিকে ওই ব্যালেন্স শিটের টাকাটাই অর্থাৎ এই টাকাটা এই যে 66,000 আর 23,300 এটা ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হয়। নগদের সিডি হলো 66,000, সেটা নগদের করে লিখছি এই যে, ঠিক আছে। আর ব্যাংকের সিডি হলো 23,300, সেটা আমরা ব্যাংকের করে লিখছি। আর এটা তারিখ লিখতে পরবর্তী মাসের 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 1, আর সামনে লিখতে ব্যালেন্স বিডি। এখানে আরেকটা বিষয়, সেটা হলো বাট্টার ক্ষেত্রে তোমাদের ব্যালেন্স সিডি বিডি বের করতে হবে না, বাট্টায় যা আছে এদিকে যোগ করে 200 টাকা এটা ক্লোজ করে দিব, এইদিকে প্রাপ্ত বাট্টা হলো 1,000 টাকা, এটা আমরা ক্লোজ করে দিব। তাহলে এভাবে আমরা 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে পারবো। আরেকটা জিনিস, 3 ঘোড়া নগদানের নিয়মে আমাদের 2 ঘোড়া নগদান বই হবে। সেক্ষেত্রে ডেবিট দিকে যে বাট্টার ঘর এবং ক্রেডিট দিকে যে বাট্টার ঘর, এই দুটা ঘর শুধু 2 ঘোড়া নগদান বইতে থাকবে না, বাকি সব নিয়ম হলো 3 ঘোড়া নগদান বইয়ের ক্ষেত্রে 3 ঘোড়া নগদান বইয়ের মতোই 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে। তাহলে আজকে আমরা 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে শিখলাম। তোমরা বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে দেখবে। নেক্সট ক্লাসে আমরা আরো 3 ঘোড়া নগদান বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।